শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন? সঠিক কৌশলের অভাবে কি আপনার জমানো টাকা লোকসানের মুখে পড়ছে? নমস্কার, বিনিয়োগ সহজ পাঠ এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে অল সিজন পোর্টফোলিও বানাতে হয় তার সম্পর্কে। এই ভিডিওটি সম্পূর্ণ ইনভেস্টরদের জন্য প্রযোজ্য, ট্রেডিংয়ের জন্য প্রযোজ্য নয়। কারণ এই পোর্টফোলিওটি যারা 10 থেকে 15 বা তার থেকে বেশি বছরের জন্য বানাতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি। এই লম্বা পিরিয়ডের মধ্যে সকল ধরনের অর্থনৈতিক পরিস্থিতিতে সফল হওয়ার জন্য পরিকল্পিত একটি সামগ্রিক মাল্টি অ্যাসেট বিনিয়োগ কৌশল শিখব। আমাদের ভারতীয় শেয়ার বাজারে 4টে অর্থনৈতিক ঋতু আছে। এই সিজনগুলো সারা বছর ধরে চক্রাকারে চলে। 4টে সিজনের মধ্যে 1 নম্বর হচ্ছে হাই গ্রোথ। এর মানে হচ্ছে শেয়ার মার্কেটে সমস্ত ধরনের ইন্ডাইসেস সবুজ রঙের। এর মানে প্রত্যেকটা কোম্পানির বা স্টকের ভালো আয় হচ্ছে এবং দেশের অর্থনৈতিক প্রসারের সাথে ভারতীয় বাজারে বুল মার্কেট চলছে। দ্বিতীয় সিজন হচ্ছে ডিক্লাইনিং গ্রোথ, মন্দা পরিস্থিতি যার সাথে আয়ের পতন হয়েছে প্রত্যেকটি কোম্পানির, যার ফলে শেয়ার মার্কেটে প্রত্যেকটা ইন্ডাইসেসে দেখবেন লাল রঙের সংকেত দেখাচ্ছে। 3 নম্বর হচ্ছে রাইজিং ইনফ্লেশন। এর মানে হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। বাজারে প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মানুষের জিনিসপত্র কেনার টাকার অভাব দেখা যাবে, মার্কেটে কনজামশনের পরিমাণ কমবে, প্রত্যেকটা কোম্পানির সেলস ঘাটতি হবে। 4 নম্বর হচ্ছে ডিক্লাইনিং ইনফ্লেশন। যখনই রাইজিং ইনফ্লেশন হয় তখন আমাদের আরবিআই বিভিন্ন মনিটরিং পলিসি নিয়ে এসে রেট কাট করে, কিছুটা হলেও বাজারে মূল্যবৃদ্ধি স্থিতিশীলতায় আসে। এই 4টে সিজনের জন্য আমাদের কি করতে হবে না, একটা স্ট্রং পোর্টফোলিও বানাতে হবে। এই স্ট্রং পোর্টফোলিও বা অল সিজন পোর্টফোলিওর মধ্যে আমাদের 4টে ভাগে ভাগ করতে হবে এই পোর্টফোলিওকে। একটা ভাগে রাখতে হবে ইন্ডিয়ান ইকুইটি 40 থেকে 50%। দ্বিতীয় ভাগে রাখতে হবে বন্ড সিকিউরিটি 25 থেকে 30%। তৃতীয় হচ্ছে গোল্ডে ইনভেস্ট করতে হবে 10 থেকে 15%। চতুর্থ হচ্ছে গ্লোবাল ইকুইটি 10%। এই 4টে ভাগে পোর্টফোলিওতে সাজাবো কেন? তার কারণ হচ্ছে যখন এই 4টে সিজনের মধ্যে হাই গ্রোথ সিজনটা চলছে, তার মানে ভারতীয় শেয়ার মার্কেটে সমস্ত ইন্ডাইসেস বা সমস্ত কোম্পানির মধ্যে আয় ভালো চলছে, সমস্ত সেক্টরগুলো গ্রিন, তখন ইন্ডিয়ান ইকুইটি যদি পোর্টফোলিওতে থাকে তাহলে আমরা ক্রমবর্ধমান প্রবৃদ্ধি এবং কম মুদ্রাস্ফীতির সময় আমাদের প্রবৃদ্ধির ইঞ্জিনটা সতেজ হয়। দ্বিতীয়, বন্ড সিকিউরিটিজে ইনভেস্ট করব কেন না, যখন মার্কেট ডিক্লাইনিং গ্রোথে থাকবে, চতুর্দিকে লাল সংকেত, প্রত্যেকটা কোম্পানির আয় কমে গেছে, সেই মুহূর্তে বন্ড সিকিউরিটি একমাত্র আপনার পোর্টফোলিওকে ব্যালেন্স করে রাখে। 3 নম্বর হচ্ছে গোল্ড। গোল্ডে ইনভেস্ট করব কেন? অবশ্যই এটা ফিজিক্যাল ফরম্যাটে নয়, অবশ্যই ডিম্যাট ফরম্যাটে, ডিজিটাল ফরম্যাটে গোল্ডে ইনভেস্ট করব। এই রিসেন্ট আমাদের একটা শিক্ষা পাচ্ছি, গ্লোবালে রাশিয়া, ইউক্রেন, গালফ কান্ট্রি, ইসরায়েল, আমেরিকা যেভাবে যুদ্ধে জড়িয়ে আছে, দেখবেন গোল্ডের রেট আকাশ ছোঁয়া হয়ে গেছে। তার কারণ একমাত্র গোল্ডই হচ্ছে সব থেকে সুরক্ষা ইনভেস্টমেন্ট, সব থেকে সেফ হেভেন বলা হয়। যখনই ভূ রাজনৈতিক ঝুঁকি থাকে তখন প্রত্যেকটা দেশই গোল্ডে ইনভেস্ট করে। সেরকমই এখনও আমরা দেখছি কি না, গোল্ড মার্কেটে প্রচণ্ড পরিমাণে গোল্ডে ইনভেস্ট করা হচ্ছে। 4 নম্বর গ্লোবাল ইকুইটি, সেখানেও ইনভেস্ট করতে হয়। কেন? যখন ভূ রাজনৈতিক ঝুঁকি থাকে তখন ভারতীয় রুপির রেকর্ডভাবে পতন হয়। ডলারের রেসপেক্টে ভারতীয় মুদ্রা 93 টাকা পেরিয়ে চলে গেছে। তো এই মুহূর্তে তো আমরা যদি ওয়ার্ল্ডের বড় বড় যেগুলো শেয়ার মার্কেট আছে সেগুলোতে যদি ইনভেস্ট করি তাহলে আমাদের পোর্টফোলিও অনেকটা ডাইভার্সিফাইড হয়। এবার আমরা জানবো ইন্ডিয়ান ইকুইটির মধ্যে কোথায় কোথায় ইনভেস্ট করব। ইন্ডিয়ান ইকুইটি বা ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আমরা 3 ধরনের কোম্পানি জানি। একটা হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি, দ্বিতীয় হচ্ছে মিড ক্যাপ কোম্পানি, তৃতীয় হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে পড়ছে ভারতের বিখ্যাত 50টা বড় বড় কোম্পানি। সেই 50টা সমগ্র কোম্পানিকে মিলে নিফটি 50 তৈরি হয়েছে, সেইখানে আমাদের ইনভেস্ট করতে হবে। আমরা জানি নিফটি 50তে ইনভেস্ট করলে বেশি পরিমাণে আমরা প্রফিট পাই না, কিন্তু ব্যালেন্স থাকে। মার্কেট যখন পতন হয় তখন এই সেক্টরগুলোতে কমভাবে পতন ঘটে। দ্বিতীয় হচ্ছে মিড ক্যাপ। আমাদের মিড ক্যাপেও ইনভেস্ট করতে হবে। তার কারণ যদি একটু প্রফিট বাড়াতে চাই, একটু রিস্ক নিতে চাই, তখন মিড ক্যাপ সেক্টরের যে কোম্পানিগুলো ভালোই প্রফিট দেয় আমাদের পোর্টফোলিওতে। তো আমরা এই ইকুইটি বরাদ্দকে লার্জ ক্যাপের স্থিতিশীলতা এবং মিড ক্যাপ বা স্মল ক্যাপের বৃদ্ধির সম্ভাবনার মধ্যে ভাগ করতে হবে। বন্ড সিকিউরিটিজের মধ্যে আমাদের ইনভেস্ট করতে হবে কিছু
স্বল্পমেয়াদী ডেট ফান্ড। ডেট ফান্ডে ইনভেস্ট করব কেন? না, জরুরি লিকুইড ক্যাশ প্রয়োজনের জন্য ডেট ফান্ড দরকার হয়। 3 থেকে 5 বছরের মধ্যে কোনো নিকট মেয়াদী লক্ষ্যের জন্য এই ডেট ফান্ড খুবই উপযুক্ত হয়। দ্বিতীয়, 10 বছরের গিল্ড ফান্ড। দীর্ঘমেয়াদী সরকারি বন্ড যা পোর্টফোলিও মডেলে প্রথাগত বন্ডের মতো কাজ করে, মন্দার বিরুদ্ধে সুরক্ষা এবং সুদের হারের হেজিংয়ের জন্য আদর্শ। আরেক ধরনের হয়, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ম্যাচুরিটি ফান্ড। বাজারে পরিবর্তন নির্বিশেষে স্থিতিশীল সময়কাল বজায় রাখে। সক্রিয় ট্রেডিং সিদ্ধান্ত ছাড়াই এটি স্থিতিশীল সময়কাল ব্যবস্থাপনার সুবিধা দেয়। 3 নম্বর যেটা বলেছিলাম, সোনা, ডিজিটাল সোনা। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে এই ডিজিটাল সোনা আমাদের পোর্টফোলিওকে অনেকটা সুরক্ষা দেয়। ডিজিটাল সোনাতে বা ডিজিটাল গোল্ডে দুভাবে আমরা ইনভেস্ট করতে পারি। একটা হচ্ছে এসজিবি, যাকে বলে সোভরেন গোল্ড বন্ড। দ্বিতীয় হচ্ছে গোল্ড ইটিএফ। প্রথমে চলে আসি সোভরেন গোল্ড বন্ড জিনিসটা কি। না, এটি ভারতীয় বিনিয়োগকারীদের জন্য স্বর্ণমান। বার্ষিক 2.5%-এ গভর্নমেন্ট আমাদের এর রেসপেক্টে সুদ দেয়। 8 বছরের জন্য লকিং পিরিয়ড থাকে। কোন স্টোরেজ খরচ বা বিশুদ্ধতা নিয়ে চিন্তা নেই। ভারত সরকার দ্বারা এটি চালিত হয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে ভারত সরকার নতুন কোনো এসজিবি আনছেন না। তাহলে সব থেকে বেস্ট উপায় হচ্ছে গোল্ড ইটিএফ। এটা ডিম্যাট অ্যাকাউন্টে কেনাবেচা করা যায়। কোনো পরিপক্ক লক ইন পিরিয়ড নেই। স্টোরেজ ছাড়াই ফিজিক্যাল গোল্ডের সুবিধা পাওয়া যায়। কৌশলগত প্রয়োজনের জন্য অধিক লিকুইডিটি থাকে। তাৎক্ষণিক কেনাবেচারও সুবিধা থাকে। তো আমার মতে যেহেতু এসজিবি এখন আসছে না, তো আমাদের সব থেকে বেস্ট উপায় হচ্ছে গোল্ড ইটিএফে ইনভেস্ট করা। তারপর আমাদের পোর্টফোলিওতে যেটা রাখতে হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক ইকুইটি এক্সপোজার, যেটা প্রথমে আলোচনা করেছিলাম যে কেন বৈশ্বিক বৈচিত্র্যকরণের গুরুত্বপূর্ণ এটি। না, আন্তর্জাতিক বাজারে 10% বরাদ্দ রুপির অবমূল্যায়ন থেকে রক্ষা করে এবং ভারতীয় বাজারে উপলব্ধ নয় এমন বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের সাথে এক্সপোজার প্রদান করে। আমরা কোন কোন দেশের শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারি? প্রথমত হচ্ছে আমাদের ওয়েল নোন ইউএস শেয়ার মার্কেট। বিখ্যাত দুটো ইন্ডাইসেস হচ্ছে ন্যাসডেক, ডাও জোন্স। দ্বিতীয় হচ্ছে সিঙ্গাপুর স্টক মার্কেট এসটিআই, ব্রাজিল স্টক মার্কেট বিভিএসপি, ফ্রান্স সিএসি, চায়না সাংঘাই কম্পোজিট। তো এর মধ্যে সব থেকে ইউএস শেয়ার মার্কেটে ইনভেস্ট করা ভালো, কারণ ডলারেই পৃথিবী চলে। পোর্টফোলিওতে আমরা সাজিয়ে নিয়েছি কোন খাতে কি কি ইনভেস্ট করব। এরপরে একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হচ্ছে পোর্টফোলিওকে রিব্যালেন্সিং করা, সময়ভিত্তিক রিব্যালেন্সিং করা। এর মানে হচ্ছে আমরা বিনিয়োগের বার্ষিকীতে প্রতি বছর পর্যালোচনা করতে হবে। এটি একটি সহজ ও সুশৃঙ্খল পদ্ধতি যার জন্য ন্যূনতম প্রচেষ্টার প্রয়োজন হয়। দ্বিতীয় হচ্ছে থ্রেশহোল্ড ভিত্তিক রিব্যালেন্সিং। কোনো অ্যাসেট ক্লাস নির্ধারিত লক্ষ্যমাত্রা থেকে ±5% বিচ্যুতি হলে এই রিব্যালেন্সিং করতে হবে। এটি বাজারের পরিবর্তনের প্রতি বেশি সক্রিয়। 3 নম্বর কৌশল হচ্ছে হাইব্রিড পদ্ধতি। ±5% থ্রেশহোল্ড সহ বার্ষিক পর্যালোচনা। এটি নিয়ম মাফিক শৃঙ্খলা এবং বাজারের প্রতি সক্রিয়তার মধ্যে কার্যকর সমন্বয়। এই 3টে পদ্ধতিকে যদি আমি এক কথায় বলি, তার মানে হচ্ছে যে শুধু স্টক কিনে পোর্টফোলিওতে রেখে দিলে সেটা কিন্তু সুবিধের যোগ্য নয়। কারণ আমরা কখনোই একটা স্টককে ওভার কনফিডেন্স দিয়ে বলতে পারবো না যে স্টকটা আমার 20 বছর চলবে। তাহলে ওই কোম্পানির কিছু ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে বা কোম্পানি ব্যাংকরাফট হয়ে গেছে, আমরা তো বুঝতে পারবো না যে কোন কোম্পানি ভবিষ্যতে কোনটা কিভাবে আমাদের প্রফিট দেবে। তো এই জন্য আমাদের হয় প্রত্যেক বছর বা 6 মাস অন্তর আমাদের পোর্টফোলিওটাকে বা ওই যে কোম্পানিগুলো আমরা কিনেছি স্টকগুলোকে আমাদের একটু দেখতে হবে, তার ওই কোম্পানি সম্পর্কে আমাদের খবর নিতে হবে। আমাদের একটা স্টপ লস রাখতে হবে, যেটাকে ±5% বলা হয়েছে। ধরে নেন একটা স্টক কিনেছি 1000 টাকায়, আমি স্টপ লস করেছি ধরে রাখুন 900 টাকায়। যদি নিচে নামে আমি ওই স্টক থেকে বেরিয়ে আসবো। দেখা গেল আমাদের ওই কোম্পানির সম্পর্কে সমস্ত রিসার্চ, সব গবেষণা দেখে, ব্যালেন্স শিট দেখে দেখলাম কোম্পানিটা খুবই ভালো, কিন্তু প্রত্যেক কোয়ার্টারে প্রফিট কমছে এবং শেয়ার প্রাইস ডিক্লাইন করছে। তখনই কিন্তু আমাদের দেখতে হবে যে এই কোম্পানি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, দেখতে হবে যে কোম্পানিটা কোন কোন কারণে শেয়ার প্রাইস তার কমছে। যদি নর্মালি কোনো যদি ব্যাপার ঘটে সেটার জন্য কোনো চিন্তার কারণ নেই, কিন্তু যদি রেড ফ্ল্যাগ বলে কোনো যদি প্রবলেম আসে কোম্পানির উপর, তখন কিন্তু আমাদের এই শেয়ার ছেড়ে চলে আসতে হবে। অধিক মুনাফা দেওয়ার শেয়ারগুলোকে জমিয়ে রাখুন অবশ্যই। ধরে রাখুন, একটা উদাহরণ দিই, যে একটা শেয়ার আমি কিনেছি 100 টাকায়, সেটা বেড়ে
600 টাকায় গেছে, মন চাইছে বিক্রি করে দিই, কিন্তু না, ওটা আরও যদি রাখা হয় এই শেয়ারটাকে, তাহলে 600 জায়গায় 6000-এ যেতে পারে। তো অধিক মুনাফা দেওয়া শেয়ারগুলোকে জমিয়ে রাখতে হবে এবং কম মুনাফা দেওয়া শেয়ারগুলোকে স্টপ লসিংয়ে এলেই বিক্রি করতে হবে। মার্কেট পতন এলে ভালো শেয়ারগুলোকে ক্রয় করুন। এই মুহূর্তে সবাই ভয় করছে যে শেয়ার মার্কেটে ভবিষ্যৎ কি হবে, ফলে কি হয়, ভালো শেয়ারগুলো দেখুন দাম অনেকটা কমে গেছে। এই মুহূর্তে 30% কারেকশন চলে এসছে ভালো ভালো শেয়ারগুলোতে। এই মুহূর্তে যারা বিচক্ষণ তারাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। বুল মার্কেটে কখনোই বিচক্ষণ ইনভেস্টাররা বিনিয়োগ করে না, তারা শুধু সেই মুহূর্তে কত প্রফিট হচ্ছে সেইটা ক্যালকুলেশন করে। তো আমার এই মুহূর্তে আমার যেটা ধারণা বা আমার যেটা উপলব্ধি হয়েছে যে এই মুহূর্তে ভালো ভালো স্টকগুলো কম দামে পাওয়া যাচ্ছে, অবশ্যই তাতে ইনভেস্ট করতে হবে। শুধু ভালো পোর্টফোলিও বানিয়ে রেখে বা রিব্যালেন্সিং করে চুপচাপ বসে থাকলে হবে না। তার কারণ না, বর্তমানে আমাদের ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেমে অনেক কিছু নিয়ম পরিবর্তন এসছে। ধরে নেন আপনি একটা ভালো শেয়ারে ইনভেস্ট করেছেন, ভালোভাবেই প্রফিট হয়েছে, 3-4 বছর ধরে ভালো প্রফিট দিয়েছে, তো আপনার প্রয়োজন হয়েছে আপনি ওই শেয়ারটাকে কিছুটা বিক্রি করে মুনাফা নিতে চাইছেন, কিন্তু সেই মুহূর্তে ট্যাক্স বসে যাবে। নিয়ম বলছে ইকুইটি হোল্ডিংয়ের ক্ষেত্রে 1.25 লক্ষ টাকার বেশি দীর্ঘমেয়াদী 12 মাসের অধিক হলে, যাকে LTCG বলা হয়, তাহলে 12.5% ট্যাক্স পড়ে যাবে। আর যদি 12 মাসের মধ্যে যদি শেয়ার বিক্রি করেন 20% ট্যাক্স পড়বে। তো ধরে নেন, একটা উদাহরণ দিচ্ছি, 100 টাকার শেয়ার কিনেছি, প্রফিট হয়েছে 100 টাকা, কিন্তু যেই বিক্রি করতে গেছেন 150 টাকা ট্যাক্স বসে গেছে, তাহলে আপনার প্রফিট হলো না। যে প্রফিটটা চেয়েছিলেন সেটা পাবেন না, ট্যাক্স কেটে গেছে। তো শেয়ার বিক্রি করার সময় অবশ্যই ট্যাক্স সিস্টেমটাকে আমাদের জানতে হবে। ইকুইটি হোল্ডিংয়ে লং টার্ম এর ক্ষেত্রে 12.5% আর শর্ট টার্ম হলে 20% ট্যাক্স দিতে হয়। ডেট ফান্ডের ক্ষেত্রে কি না, 1 এপ্রিল 2023-এর আগে 36 মাসের বেশি যদি হয়, ডেট ফান্ডকে যদি বিক্রি করেন তাহলে 20% ট্যাক্স দিতে হয়। 1 এপ্রিল 2023-এর আগে 36 মাস বা তার থেকে কম সময় যদি ডেট ফান্ড থাকে, সেটা যদি আপনি বিক্রি করেন তো নর্মাল ট্যাক্স স্ল্যাব অনুসারে পড়বে। আরেকটা কন্ডিশন হচ্ছে 1 এপ্রিল 2023-এর পরে যে কোনো সময়সীমায় যদি আপনি ডেট ফান্ড বিক্রি করেন, সেটাও আপনার ট্যাক্স স্ল্যাবের অনুসারে পড়বে। এই মুহূর্তে নতুন করে ডেট ফান্ডে বিনিয়োগ করলে সেটিকে ফিক্সড ডিপোজিটের মতোই ট্যাক্স দিতে হয়। আপনার বার্ষিক আয় যদি 30% স্ল্যাবে থাকে, তবে ডেট ফান্ডের লাভ থেকেও 30% ট্যাক্স কাটা যাবে। তাহলে বুঝতেই পারছেন, তো ট্যাক্স এমন একটা জিনিস, ওটা যদি না বোঝা যায় তাহলে বিক্রি করেও আপনার প্রফিট হয়েছে ভাবছেন, কিন্তু ট্যাক্স কেটে নিবে। এসজিবির একটা সুবিধা হচ্ছে কি না, 8 বছরের মেয়াদে যদি আপনি লকিং পিরিয়ডের পরে যদি বিক্রি করেন তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু এই মুহূর্তে এসজিবিও কোনো সরকার আনছে না। আমরা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি। আমরা তাহলে কি শিখলাম? পোর্টফোলিও কিভাবে বানাতে হয় বা সেটাকে কিভাবে রিব্যালেন্স করতে হয়, ট্যাক্স সিস্টেম জানলাম। এই ওভারঅলকে আমরা যদি জিস্ট আকারে নিই তাহলে কি শিখলাম? স্পষ্ট লক্ষ্য দিয়ে শুরু করতে হবে। আমাদের মেন টার্গেট লং টার্ম। বিনিয়োগ করার আগে আমাদের রিস্ক ফ্যাক্টরটা জানতে হবে এবং প্রয়োজনীয় করপাস কতটা আমি দিতে পারি সেটাও হিসাব রাখতে হবে। নেক্সট হচ্ছে প্রথমে মূল হোল্ডিং তৈরি করতে হবে। ইন্ডেক্স ফান্ডের সাথে ইকুইটি এবং বন্ড ভিত্তিক স্থাপন করুন। জটিলতা যোগ করার আগে খরচ কার্যকর ও বৈচিত্র্যময় এক্সপোজার নিশ্চিত করতে হবে। রিব্যালেন্সিং ক্যালেন্ডার সেট করতে হবে। বার্ষিক পর্যালোচনার সময় নির্ধারণ করুন, সম্ভব হলে স্বয়ংক্রিয় করুন। দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য সময় চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ। লাস্ট যেটা, প্রতিশ্রুত থাকুন। বাজারে অস্থিরতা স্বাভাবিক। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি অস্থিরতা, আবেগে সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আপনার অল সিজন পোর্টফোলিও সব চক্রের মধ্য দিয়ে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। মনে রাখবেন, সঠিক পোর্টফোলিও সেটাই যা আপনি বাজারে উত্থান পতনের মধ্যেও ধরে রাখতে পারেন। এই ধরনের এই কাঠামোটি সমস্ত অর্থনৈতিক মৌসুমে স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বৃদ্ধির সম্ভাবনা ধরে রাখে। তো আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।